আজকে আমরা দেখব অর্থনীতি ভালোবাসার মতো একটা ব্যক্তিগত বিষয়কে কিভাবে ব্যাখ্যা করতে পারে। আর এই পুরো আলোচনাটা কিন্তু অর্থনীতিবিদ পিয়ের আন্দ্রে চিয়াপুরির কাজের উপর ভিত্তি করে তৈরি। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমরা এমন দুটো রহস্যময় বিষয় নিয়ে কথা বলবো, যা প্রথম দেখায় মনে হতে পারে একদমই আলাদা। আমাদের প্রথম ধাঁধাটা হলো সমাজের একটা বেশ বড় প্রশ্নকে ঘিরে, আর সেটা হলো গত কয়েক দশকে আয়ের বৈষম্য এত কেন বাড়ছে। যেমন ধরুন, আমেরিকায় ১৯৭৯ থেকে ২০০৭ সালের মধ্যে আয় বৈষম্য মাপার একটা একক, যার নাম গিনি সহগ, সেটা প্রায় ১০% পয়েন্ট বেড়ে গেছে। এর একটা কারণ হলো সমজাতীয় সঙ্গী বাছাই বেড়ে যাওয়া, মানে মানুষ এখন নিজের শিক্ষাগত বা আর্থিক অবস্থার মানুষের সাথেই বেশি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। আর আমাদের দ্বিতীয় ধাঁধাটা শিক্ষা নিয়ে। এখানে দেখা যাচ্ছে যে নারী আর পুরুষের পছন্দের মধ্যে একটা অদ্ভুত অমিল তৈরি হয়েছে। যদিও উচ্চশিক্ষার সুফল নারী পুরুষ উভয়ের জন্যই বেড়েছে, কিন্তু তারা এই ব্যাপারে একদম উল্টো প্রতিক্রিয়া দেখাচ্ছে, আর এটাই একটা বেশ বিভ্রান্তিকর অসামঞ্জস্য তৈরি করেছে। এই যে দুটো আলাদা ধাঁধা, এগুলোর সমাধান করতে আমাদের একটা একদম নতুন দৃষ্টিভঙ্গি দরকার। আর এই আইডিয়াটা প্রথম এনেছিলেন অর্থনীতিবিদ গ্যারি বেকার। ভাবুন তো একবার, বিবাহকে যদি শুধু একটা রোমান্টিক ব্যাপার হিসেবে না দেখে একটা বাজার হিসেবে দেখা হয়, যেখানে সবাই নিজের জন্য সেরা সঙ্গীটা খুঁজে বের করার চেষ্টা করছে। এটাই হলো মূল ধারণা। মানে এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে মানুষ ঠিক যেন এক একটা পণ্য, যার বিভিন্ন গুণাবলী আছে, আর সঙ্গী খুঁজে পাওয়ার ক্ষেত্রে শিক্ষা, আয় থেকে শুরু করে সব ব্যক্তিগত বৈশিষ্ট্যই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো আসল প্রশ্ন হল, এই বাজারটা কাজ করে কিভাবে? এর মূল চাবিকাঠি হল একটা কনসেপ্ট, অর্থনীতিবিদরা যাকে বলেন ট্রান্সফার বা হস্তান্তর। এটা সহজে বুঝতে গেলে চলুন আমরা দুটো আলাদা জগতের কথা ভাবি। একটা জগতে এই হস্তান্তর সম্ভব না, আর অন্যটাতে সম্ভব। এখানেই কিন্তু আসল পার্থক্যটা। দেখুন, হস্তান্তর ছাড়া জগতে একটা সম্পর্কের ফলাফল নির্দিষ্ট, মানে আগে থেকেই ঠিক করা। কিন্তু হস্তান্তর সহ জগতে একটা সম্পর্কের মাধ্যমে যে মোট লাভ বা সপ্লাস তৈরি হয়, সেটা কিন্তু আলোচনার মাধ্যমে ভাগাভাগি করে নেওয়া যায়। তাহলে হস্তান্তর জিনিসটা কি? এটা আসলে পছন্দের সঙ্গীকে পাওয়ার জন্য একটা প্রস্তাব দেওয়া, মানে সম্পর্কের মোট লাভ থেকে তাকে একটা বড় অংশ অফার করা, যাতে চুক্তিটা তার কাছে আরও আকর্ষণীয় মনে হয়। আর এই যে দর কষাকষি বা হস্তান্তর করার ক্ষমতা, এটাই কিন্তু পুরো খেলাটা বদলে দেয়। সঙ্গী বাছাইয়ের প্রক্রিয়াটা তখন একটা নিলামের মতো হয়ে যায়। গ্যারি বেকার ঠিক এটাই বুঝতে পেরেছিলেন। একটা বিয়ের সম্পর্কে ধন সম্পদ কিভাবে ভাগ হবে, সেটা শুধু স্বামী স্ত্রীর ব্যক্তিগত আলোচনার বিষয় নয়, এটা আসলে বৃহত্তর বাজারই ঠিক করে দেয়। এর সোজা মানে হল, একটা সম্পর্কে কোনো ব্যক্তির দর কষাকষির ক্ষমতা নির্ভর করে এই বিষয়টার উপর যে অন্য সম্ভাব্য সঙ্গীদের কাছে সে কতটা আকর্ষণীয়। পুরো প্রক্রিয়াটা ৩টে ধাপে কাজ করে। প্রথমে প্রত্যেক দম্পতির একটা উদ্বৃত্ত তৈরির সম্ভাবনা থাকে, তারপর সঙ্গীরা সেই উদ্বৃত্তের ভাগ নিয়ে দর কষাকষি করে, আর সবশেষে বাজারটা এমন একটা জায়গায় এসে স্থির হয়, যেখানে আর কেউ এর চেয়ে ভালো কোনো প্রস্তাব দিতে বা পেতে পারে না। চলুন এবার আমাদের সেই প্রথম দুটো ধাঁধার কাছে ফিরে যাই, দেখি এই অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে সেগুলোর কোনো সমাধান পাওয়া যায় কিনা। এই তত্ত্বটা খুব ভালোভাবে ব্যাখ্যা করে যে কেন সমাজে সমজাতীয় সঙ্গী বাছাই বাড়ছে, মানে কেন বেশি উপার্জনকারী ব্যক্তিরা অন্য বেশি উপার্জনকারী ব্যক্তিদেরই বিয়ে করছে, আর এটার ফলেই কিন্তু পারিবারিক আয়ের বৈষম্য আরও বাড়ছে। আর এটাও দারুণভাবে ব্যাখ্যা করে যে কেন নারী ও পুরুষের শিক্ষার পছন্দগুলো ভিন্ন হচ্ছে। কারণ তারা এমন সব গুণাবলীতেই নিজেদের সময় এবং অর্থ বিনিয়োগ করে, যা এই বিবাহের বাজারে তাদের মূল্য বাড়িয়ে তোলে। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো, একটা পরিবারের ভেতরে ক্ষমতার ভাগাভাগি শুধু ব্যক্তিগত ব্যাপার নয়, এটা আসলে একটা বাজার নির্ধারিত ভারসাম্যমূলক মূল্য, যা বাইরের বাজারের পরিবর্তনে ওঠানামা করে। সবশেষে এটা আমাদের একটা বেশ ভাবনার মতো প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যদি ভালোবাসারও একটা বাজার নির্ধারিত মূল্য থাকে, তাহলে এই বাজারটা যখন আমূল বদলে যাবে, তখন সম্পর্কের ভবিষ্যৎ কী হবে?